আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের আরও একটা স্পেশাল এপিসোড। আজকের এই এপিসোডটা বলতে পারো রাস্তা স্পেশাল, কারণ আজকের 3টি ঘটনাই একদম রাস্তাতে ঘটেছে এবং খুব ভয়ের ঘটনা, খুব টানটান উত্তেজনার ঘটনা। ভয় লাগবে, একটা শিহরণ লাগবে, একটা অনুভূতি হবে, এইরকম ঘটনা। যাই হোক, আর একদম দেরি করছি না। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো আমি জানি। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমি সুবল বলছি। এই ঘটনাটা আমি একজন পরিচিত মানুষের কাছ থেকে শুনেছিলাম এবং ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগের। ঘটনায় যাওয়ার আগে ঘটনাটা যেখানে ঘটেছে সেটার একটু বর্ণনা দিয়ে দিই। জায়গাটা একটা গ্রামের নির্জন রাস্তা। রাস্তার মাঝখানে একটা পুরনো কালভার্ট, আর তার পাশ দিয়ে বড় একটা ঝোপ। জায়গাটা এমনিতেই একটু ভয়ঙ্কর ধরনের, কারণ সন্ধ্যের পর সেখানে খুব কম লোকই যাতায়াত করে। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত রকম নিস্তব্ধ লাগে, আর রাতে তো প্রায় জনমানব শূন্য হয়ে যায়। সেদিনও ছিল ঠিক তেমনই এক শীতের রাত। সময় তখন আনুমানিক রাত 11:30। গ্রামের হিসেবে অনেক রাত। চারপাশ অন্ধকার, দূরে দূরে কয়েকটা বাড়ির আলো ছাড়া আর কোথাও কোনো আলো নেই। সে সময় এক রিকশাওয়ালা একজন যাত্রীকে নিয়ে সেই রাস্তা দিয়ে ফিরছিল। যাত্রীটি পাশের বাজার থেকে ফিরছিল এবং তাকে গ্রামের ভেতরের দিকে নামাতে হবে বলে সেই রিকশাটা ভাড়া করেছিল। প্রথম দিকে সব কিছু স্বাভাবিকই ছিল, শুধু রিকশার চাকার ঘর্ষণের শব্দ আর মাঝে মাঝে ঝোপের ভেতর থেকে অদ্ভুত পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছিল। কিন্তু কালভার্টের কাছাকাছি আসতেই যাত্রীটি হঠাৎ সামনে তাকিয়ে বলে ওঠে, এই এই ওইটা কি? রিকশাওয়ালা একটু ধীরে চালিয়ে সামনে তাকাতেই দেখে কালভার্টের ওপর সাদা কিছু একটা পড়ে আছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো কাপড় বা বস্তা, কিন্তু যত কাছে যেতে লাগলো জিনিসটা ততই মানুষের মতন দেখতে লাগছিল। রিকশাটা একদম কাছে আসতেই পরিষ্কার দেখা গেল সাদা কাপড়ে মোড়া একটা দেহ কালভার্টের ওপর সোজা হয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখে দুজনেই থমকে যায়। চারপাশ তখন একদম নিস্তব্ধ, যেন হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেছে, এমনকি ঝিঝি পোকার আওয়াজও নেই। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলেনি। তারপর যাত্রীটি নিচে নেমে ধীরে ধীরে সামনে এগোয়। এত রাতে এই নির্জন জায়গায় একটা লাশ পড়ে থাকতে দেখে তাদের মনে সন্দেহ হয়, আবার ভয়ও লাগে। যাত্রীটি নিচু গলায় বলে, মনে হয় কেউ মেরে ফেলে রেখে গেছে। রিকশাওয়ালা তখনই ভয় পেয়ে বলে, ভাই ভাই চলেন এখান থেকে। কিন্তু উনি বলে, হ্যাঁ, এভাবে ফেলে রাখা ঠিক হবে না, কোনো একটা ব্যবস্থা করতে হবে। রিকশাওয়ালা তখন একেবারে অস্বীকার করে। সে বলে সেই সব ঝামেলায় যাবে না এবং তাড়াতাড়ি ভাড়া দিয়ে তাকে চলে যেতে দিতে বলে। অনেক বুঝিয়ে আর বাড়তি টাকা দেওয়ার কথা বলার পর সে রাজি হয়, তবে শর্ত দেয় যে লাশে হাত দেবে না, যাত্রীকেই তুলতে হবে। তখন যাত্রীটি ধীরে ধীরে সাদা কাপড়ে মোড়া দেহটার পাশে গিয়ে বসে। প্রথমে কিছুক্ষণ দ্বিধাবোধ করে, তারপর হাত বাড়িয়ে মুখের ওপরের কাপড়টা একটু সরায়। আর ঠিক তখনই সে হঠাৎ হাত সরিয়ে নেয়, কারণ কাপড় সরাতেই সে দেখে মৃতদেহটির চোখ খোলা এবং সেই চোখ সোজা তার দিকে তাকিয়ে আছে। অন্ধকারও চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল মনে হচ্ছিল। সে একটু পিছিয়ে আসে, বুকের ভেতর ধরফর শুরু হয়ে যায়। রিকশাওয়ালা দূর থেকে বলে, কি 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 হলো? সে কিছুক্ষণ চুপ করে থাকে আর নিজেকে সামলে আবার কাপড়টা একটু তুলে দেখে। আর তখনই সে জমে যায়, কারণ দেহটার গায়ে অস্বাভাবিক রকম ঘন বড় বড় লোম। মানুষের শরীরের এমন লোম হয় না, দেখতে যেন ভেড়া বা অন্য কোনো পশুর শরীরের মতো।
সে কয়েক সেকেন্ড তাকিয়েছিল। তারপর হঠাৎ দেহটার মুখের দিক থেকে খুব হালকা একটা শব্দ আসে, যেন কারোর গলার ভেতর দিয়ে বাতাস বের হচ্ছে। সেই শব্দটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে সে চিৎকার করে উঠে পেছনে যায় এবং মাটিতে পড়ে যায়। রিকশাওয়ালা এটা দেখে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়তে দৌড়তে একবার পেছনে তাকাতেই তার মনে হয় কালভার্টের ওপর সাদা কাপড়টা ধীরে ধীরে নড়ছে। এই দৃশ্য দেখে সে আরও জোরে দৌড়ায়। কিছু দূর গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে অচেতন হয়ে পড়ে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে। পরে এলাকার আরও কিছু মানুষ জড়ো হয়। জল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর সে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা বলে। তখন কয়েকজন মিলে টর্চ নিয়ে ঘটনাস্থলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। কারণ কালভার্টের ওপর কিছুই নেই, কোনো লাশ নেই, কোনো কাপড় নেই, এমনকি মাটিতে টানার বা সরানোর কোনো চিহ্নও নেই। সবাই চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। ঝোপের ভেতর, রাস্তার ধারে, কালভার্টের নিচে, কোথাও তাকে পাওয়া যায় না। সেই রাতেই অনেক খোঁজা হয়, কিন্তু কোনো ফল মেলে না। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক আবার সেখানে যায়। তখন কালভার্টের নিচে কাদার ভেতর অর্ধেক ডুবে থাকা অবস্থায় সেই যাত্রীর মৃতদেহ পাওয়া যায়। তার মুখে আতঙ্কের ছাপ জমেছিল এবং শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড ভয় পেয়ে মারা গেছে। আশ্চর্যের বিষয়, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, কালভার্টের ওপরে বা আশেপাশে কোথাও সাদা কাপড় বা আগের রাতের সেই দেহের কোনো চিহ্ন আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে গ্রামের মানুষজন ওই জায়গাটা এড়িয়ে চলতে শুরু করে। বিশেষ করে রাতের দিকে কেউ একা সে রাস্তা দিয়ে যেতে চায় না। অনেকেই বলে গভীর রাতে কখনো কখনো কালভার্টের নিচ থেকে সাদা কিছু একটা পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কাছে গেলে আর কিছুই পাওয়া যায় না। আবার কেউ কেউ দাবি করে সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ রিক্সা বা বাইক ভারী হয়ে যায়, যেন পেছনে কেউ উঠে বসেছে, কিন্তু ফিরে তাকালে কাউকে দেখা যায় না। কয়েকজন বলেছে কালভার্টের কাছে গেলে হঠাৎ চারপাশের সব শব্দ বন্ধ হয়ে যায়, বাতাস পর্যন্ত থেমে যায়, আর সেই অস্বাভাবিক নীরবতার মধ্যেই মনে হয় খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ দূরে কোথাও থেকে খুব হালকা শ্বাস নেওয়ার মতন শব্দ শোনা যায়। এই ঘটনার পর থেকে জায়গাটা এলাকায় খারাপ নামেই পরিচিত হয়ে যায়। সন্ধ্যের পর থেকে সেখানে মানুষের চলাচল কমে গেছে, আর যারা বাধ্য হয়ে যায় তারা কালভার্টের দিকে না তাকিয়েই দ্রুত পার হয়ে যায়। কারণ যারা তাকিয়েছে তারা অনেকেই বলেছে তারা সাদা কাপড়ের মতন কিছু একটা দেখতে পেয়েছে, কিন্তু কাছে গিয়ে আর কিছু পায়নি। আজও সেই ঘটনাটা পুরো গ্রামের লোকজন ভুলতে পারেনি। আর রিক্সাওয়ালাটাও নাকি পরে আর কখনো রাতে ওই রাস্তা দিয়ে যায়নি। তার একটাই কথা ছিল, সেদিন কালভার্টের উপরে যেটা ছিল সেটা কোনো মানুষের লাশ ছিল না, সেটা কোনো অতৃপ্ত আত্মা যে ওভাবে দাঁড়িয়েছিল সে আমার যাত্রীকে শেষ করে দেওয়ার জন্য। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। একদম ভালো লেগেছে, কেন ভালো লাগবে না? ঠিক এইরকমই একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল, সেটা আমি তোমাদের এখন বলছি, শোনো, সবাই মন দিয়ে শোনো। ঘটনাটা আমাদের এখানকার শালবাগান বলে একটা জায়গা আছে, সেই জায়গাকে কেন্দ্র করে। যদিও সেই জায়গাটা এখন একদম জাঁকজমক হয়ে গেছে, এখন আর কিছু শোনা যায় না, কিন্তু আজ থেকে 10 বছর আগে জায়গাটা মোটেও এরকম ছিল না। তখন শালবাগানে সন্ধ্যের পর যাওয়া, এ কথাটা মনে পড়লেই গায়ের লোম দাঁড়িয়ে যেত। ঘটনাটা আমাদেরই এক পরিচিত দাদাকে নিয়ে বলতে পারো। একজন দাদা ছিল, সে খুব শয়তান ছিল। মানে ইন জেনারেল মানুষ মারা গেলে তার সম্বন্ধে ভালো বলে তো, কিন্তু সে এতটাই শয়তান ছিল আর মানুষকে এতটাই অতিষ্ঠ করে মেরেছিল যে এখনও সে যে ভালো সেটা কেউ বলে না। অ্যাকচুয়াল সে যার বাড়িতে যেটা পেত চুরি করে শেষ করে দিত, মানুষকে একদম অতিষ্ঠ করে দিয়েছিল। তো সে একসময় এরকম তাদেরই পারিবারিক কোনো অশান্তিতে বা যে কোনো কারণে সামহাও সেই শালবাগানের একটা গাছে গিয়ে সুইসাইড করে, হ্যাঙ্গিং, মানে গলায় দড়ি দেয়। সেইখানে গিয়ে গলায় দড়ি দেওয়ার পর থেকেই সেই জায়গাটা তো আগে থেকে খারাপ ছিলই, সেটা তারপরে আরও খারাপ হয়ে যায়। এমনিতে সেম একই জায়গাতেই প্রচুর লোক এরকম গলায় দড়ি দিয়েছে, কিন্তু
তারটাই যতদূর সম্ভব লাস্ট ছিল। এবং এই ঘটনার পর থেকে তাদের ওই বাগানের আশেপাশে যারা ছিল তাদের অতিষ্ঠ করে মেরেছে, তাদেরকে প্রচণ্ড ভয় দেখাতো, অত্যাচার করত। কেউ যদি রিক্সা নিয়ে ওখানে ফিরতো, ধরে নেওয়া হয় না যে হয়তো মোমোর দোকান বা চপের দোকান এইসব দেয়, যে দিয়ে রাত্রি 11টা 11:30টায় ফিরে, এবং তাদের ওই একটাই রাস্তা যাওয়ার, তাছাড়া উপায় নেই। তারা ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখে ও এরকমভাবে হ্যাঙ্গিং হয়ে মেন রাস্তার উপরে ওইভাবে আছে, বা দেখতে পাচ্ছে চোখ মুখ লাল করে ঠিক সে দাঁড়িয়ে আছে রাস্তার কোনায়, বা ওই শালবাগানের পাশ দিয়ে একটা পাঁচিল আছে, সেই পাঁচিলের মধ্যে সে মাথা নিচু করে হাঁটু মুড়ে বসে থাকতো। মানে ভয়ঙ্কর যাকে বলে। ইভেন এটাও শুনেছিলাম সে একজনের উপরে আছড় বা নজর দিয়েছিল এবং তাকে ধরেছিল। মোটামুটি 15-20 দিন সে তার শরীরের মধ্যে ছিল। তাকে অনেক ঝাড়ফুঁক করে কবিরাজ করে ছাড়ানো হয়েছে, এবং সেই লোকের ভেতরেও মানে তাকে বশ করার পরে তাকে দিয়ে চুরি করাতো। ভাবছো তাহলে তার অভ্যেসটা কী ছিল? মানে কি ভয়ঙ্কর একটা বিষয়, ভাবতেই কেমন যেন লাগে। যাই হোক, এই ছিল একটা ঘটনা, খুব সংক্ষেপে বললাম কারণ আমি তো নর্মালি বলছি। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। এবার আমি যে ঘটনাটা তোমাদেরকে বলবো, এই ঘটনাটা আমারই এক পরিচিত মানুষ আমাকে শুনিয়েছেন, বলতে পারো মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য উনি আমাকে বলেছেন। তার জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা তিনি বলেছেন আমাকে। তিনি নিজে এসব অতিপ্রাকৃত ব্যাপার কখনোই বিশ্বাস করতেন না, বরং সব কিছুরই যুক্তি খুঁজে বের করার চেষ্টা করতেন। কিন্তু সেই রাতের ঘটনার পর থেকে তিনি বিষয়টাকে আজও স্বাভাবিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। ঘটনাটা শীতকালের, ডিসেম্বরের শেষ দিক। সেদিন তিনি অফিসের কাজে শহরের বাইরে একটা শিলাঞ্চলে গিয়েছিলেন। কাজটা খুব বেশি বড় কিছু ছিল না, ভেবেছিলেন সন্ধ্যের আগেই সব শেষ করে ফিরে আসবেন। কিন্তু কাজের মাঝখানে হঠাৎ কিছু জটিলতা তৈরি হয় এবং সেই কারণে দেরি হতে হতে রাত 9:30টার কাছাকাছি হয়ে যায়। তখনই তিনি বুঝতে পারেন ফেরাটা সহজ হবে না, কারণ জায়গাটা শহর থেকে বেশ দূরে এবং সন্ধ্যের পর ওই এলাকায় যানবাহন খুব কম চলাচল করে। তবুও তিনি মূল রাস্তা পর্যন্ত একটি লোকাল ভ্যানে করে পৌঁছে যান। সেখানে নেমে তিনি হাইওয়ের পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে থাকেন। চারপাশে তখন হালকা কুয়াশা পড়েছে, ঠান্ডা হাওয়া বইছে, রাস্তার দুই পাশে দূরে দূরে কিছু আলো জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো দোকান খোলা নেই, কোনো মানুষের উপস্থিতিও নেই। মাঝে মাঝে দূর থেকে ট্রাকের শব্দ ভেসে আসে, তারপর আবার চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর একটি ছোট যাত্রীবাহী গাড়ি তার সামনে এসে ধীরে থামে। ভেতরে আগে থেকেই দুজন যাত্রী বসেছিল। তিনি পেছনের সিটে উঠে বসেন এবং গাড়ি আবার চলতে শুরু করে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল। গাড়ির ভেতরের হালকা কথা হচ্ছিল, বাইরে কুয়াশার মধ্যে দিয়ে লাইটের আলো এগিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গভীর রাত, চারপাশে কোনো বাড়িঘর নেই, এমন জায়গায় একা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে বিষয়টা অস্বাভাবিক লাগলেও ড্রাইভার গাড়ির গতি কমিয়ে তাকে তুলে নেয়। মেয়েটি এসে তার পাশে বসে পড়ে। তখনই তিনি প্রথম খেয়াল করেন মেয়েটার গায়ে খুব সাধারণ পাতলা কাপড়, শীতের কোনো প্রস্তুতি নেই, অথচ তার মুখে বা শরীরে ঠান্ডার কোনো প্রতিক্রিয়া নেই। তার চুলগুলো ভেজা ভেজা লাগছিল, যেন অনেকক্ষণ কুয়াশার মধ্যে ছিল। মেয়েটি কোনো কথা বলছিল না, শুধু সামনে তাকিয়ে চুপচাপ বসেছিল। গাড়ির ভেতরে তখন অদ্ভুত এক নীরবতা নেমে আসে। আগে যারা কথা বলেছিল তারাও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর ড্রাইভার মেয়েটিকে জিজ্ঞাসা করে কোথায় নামবে। প্রথমে কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করার পর সে খুব আস্তে একটা জায়গার নাম বলে, কিন্তু সেই নামটা ভদ্রলোকের কাছে অপরিচিত লাগে এবং ড্রাইভারও কিছুক্ষণ চুপ করে থাকে।
গাড়ি চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে ভদ্রলোক লক্ষ্য করেন গাড়ির ভেতরের কাজগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, যেন ভেতরের ঠান্ডা হাওয়া বেড়ে গেছে। অথচ অন্য যাত্রীরা কাঁপছিল, কিন্তু মেয়েটির মুখ একদম স্থির। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, পলক পড়ছে না বললেই চলে। কিছু দূর যাওয়ার পর প্রথম যাত্রী নেমে যায়, তারপর আরেকজনও নেমে যায়। এখন গাড়িতে শুধু ড্রাইভার, তিনি এবং সেই মেয়েটি। হাইওয়ের সেই অংশটা তখন পুরোপুরি ফাঁকা, চারপাশে শুধু কুয়াশা আর লাইটের হলুদ আলো। হঠাৎ মেয়েটি খুব ধীরে বলে, এখানেই থামান। ড্রাইভার চারপাশে তাকিয়ে দেখে সেখানে কোনো রাস্তা নেই, কোনো বাড়ি নেই, শুধু ফাঁকা জমি আর অন্ধকার। তবুও সে গাড়ি থামায়। মেয়েটি দরজা খুলে নেমে যায়। নামার সময় ভদ্রলোক লক্ষ্য করেন তার পায়ের কোনো শব্দ নেই। সে রাস্তার পাশে কয়েক কদম এগিয়ে কুয়াশার দিকে হাঁটে এবং ধীরে ধীরে কুয়াশার ভেতরে ঢুকে যায়। ভদ্রলোক তাকিয়েছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, যেন সেখানে কেউ ছিলই না। গাড়ি আবার চলতে শুরু করে, কিন্তু ভেতরের পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর ড্রাইভার নিজেই ধীরে বলে ওঠে, আপনি কি দেখলেন? তিনি শুধু হ্যাঁ বলেন। তারপর ড্রাইভার জানায়, এই রাস্তায় কয়েক বছর আগে গভীর রাতে এক দুর্ঘটনা হয়েছিল। একটি মেয়ে রাস্তা পার হতে গিয়ে মারা যায় এবং তারপর থেকে মাঝে মাঝে গভীর রাতে একা যাত্রীরা এমন কাউকে দেখতে পায়। ভদ্রলোক বিষয়টা শুনে চুপ হয়ে যান। তার শরীরের ভেতর তখনও ঠান্ডা কাঁপুনি চলছিল। শহরের কাছে পৌঁছে তিনি নেমে পড়েন, কিন্তু তখনই তিনি আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। রাস্তার আলোয় তার ছায়া স্পষ্ট দেখা গেলেও তার মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই সেই মেয়েটির কোনো ছায়াই ছিল না। বাড়ি পৌঁছে তিনি দরজা বন্ধ করে অনেকক্ষণ চুপচাপ বসে থাকেন। গরম পানি খেয়েও শরীরের ঠান্ডা ভাব কাটছিল না। সেদিন রাতে তিনি ঘুমোতে পারেননি। বারবার মনে হচ্ছিল গাড়ির ভেতরের সেই মুহূর্ত আবার ঘটেছে বা ঘটছে, বিশেষ করে যখন কাজগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল এবং পাশে বসে থাকা মেয়েটির শরীর থেকে অস্বাভাবিক ঠান্ডা আসছিল। পরের দিন অফিসে গিয়ে তিনি বিষয়টা কাউকে বলতে চাননি, কারণ তিনি নিজেই নিশ্চিত ছিলেন না আসলে কি দেখেছেন। কয়েকদিন পর কাজের সূত্রে আবার একই রাস্তায় যেতে হয় এবং তিনি ইচ্ছে করে স্থানীয় একজন চায়ের দোকানদারের সাথে কথা বলেন। তখনই জানতে পারেন কয়েক বছর আগে ওই হাইওয়ের সেই নির্জন অংশে রাতের বেলা এক দুর্ঘটনায় একজন তরুণীর মৃত্যু হয়েছিল এবং স্থানীয় ড্রাইভারদের মধ্যে নাকি এই গল্প অনেক দিন ধরেই প্রচলিত আছে যে গভীর রাতে কুয়াশার মধ্যে মাঝে মাঝে একা একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভদ্রলোক এসব কথা শোনার পর আর কিছু বলেননি, কিন্তু সেই রাতের অভিজ্ঞতার পর থেকে তিনি আর কখনো গভীর রাতে একা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন না, কারণ তার নিজের কথায় তিনি এখনও নিশ্চিত নন সেদিন তিনি একজন সাধারণ পথচারীকে গাড়িতে তুলেছিলেন নাকি এমন কাউকে যার যাত্রা অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু কোনো এক অজানা কারণে সে এখনও মাঝে মাঝে সেই একই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, যেন কারোর অপেক্ষায় অথবা হয়তো সেই পথটুকু আবার পাড়ি দেওয়ার জন্য। এইটুকুই উনি আমাকে বলেছিলেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটা শোনার পর না আমার খুব একটা ইউনিক লাগেনি, কারণ এরকম ঘটনা ভৌতিক কথায় আগেও এসেছে। বাট দেখো, ঘটনাটা তো ভালো না, তো আমি সেই সব ঘটনা তোমাদের সব সময় শোনাই, তোমরা জানোই এই সব, আর নতুন করে আর কিছু বলছি না। যাই হোক, আশা করছি তোমাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। একটা কথা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। তবে হ্যাঁ, পরের ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষ যে পরিবার আছে সেই মাইলস্টোনটা কমপ্লিট করতে হবে, কারণ আমাদের এই পরিবারকে আমাদের আরও বড় করতে হবে। তোমরা অনেকেই আছো যারা ঘটনা শোনো রোজ কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
1 লক্ষ আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই। যাই হোক, আমি জানি তোমরা করে দিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। নমস্কার অমিতদা। দাদা, আমি আজকে যে ঘটনাটা বলবো না, সে ঘটনাটা হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কারণ আজকালকার এই জাঁকজমক জীবনে বা এমন এক জায়গায় যে এমন ঘটনা ঘটতে পারে এটা কেউ ভাবতেই পারবে না। কেউ কেউ হয়তো বলবে যে ওখান দিয়ে তো আমি রোজ যাতায়াত করি, কই আমার সাথে তো কখনো এমন ঘটনা ঘটেনি। কিন্তু সবার সাথেই যদি এইসব ঘটনা ঘটতো তাহলে তো আর কেউ পৃথিবীতে থাকতে পারতো না। তো এগুলো পুরোটাই একটা কপালের ব্যাপার। যার কপাল খারাপ থাকবে তাকে এগুলোর সম্মুখীন হতেই হবে। যাই হোক, আমি তোমাকে বলে দিই প্রথমেই, আমি ফুড ডেলিভারির কাজ করি। তো এরকমই রোজ আমি ফুড ডেলিভারির কাজ করতে করতে অনেক কিছুরই সম্মুখীন হই। তারই মধ্যে একটা ঘটনা তোমাকে আজকে আমি বলবো। যেদিনকার ঘটনা, সেদিন মোটামুটি রাত তখন 10:30 পেরিয়েছে। শীতের সময় বলে কুয়াশা ধীরে ধীরে নামছিল, আর আমি প্রতিদিনের মতন ফুড ডেলিভারির কাজ করছিলাম। সেদিন সারাদিন খুব বেশি অর্ডার পাইনি, তাই ঠিক করেছিলাম রাত পর্যন্ত কাজ চালিয়ে যাব। শেষের দিকের একটা অর্ডার নিয়ে যখন বেরোলাম তখনই বুঝেছিলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। ডেলিভারিটা দিয়ে যখন ফিরছিলাম তখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। সামনে ছিল লম্বা ফাঁকা রাস্তা, আর বাড়ি ফেরার জন্য আমাকে কল্যাণী হাইওয়ে ধরতে হতো। সেই রাস্তা দিয়ে আমি আগেও অনেকবার গিয়েছি, কিন্তু রাতের সময় ওই রাস্তাটার পরিবেশ আলাদা। দুই পাশে বড় বড় গাছ, মাঝে মধ্যে ফাঁকা জমি, আর অনেকটা অংশে কোনো দোকান বা লোকালয় নেই। সেদিন কুয়াশা একটু বেশিই ছিল। হেডলাইট জ্বালিয়েও সামনে খুব বেশি দূরে দেখা যাচ্ছিল না। আমি ধীরে ধীরে বাইক চালাচ্ছিলাম, কারণ রাস্তা ভিজে ছিল আর মাঝে মাঝে ট্রাক খুব জোরে পাশ কাটিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম রাস্তার বাঁ পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, গায়ে একটা মোটা চাদর জড়ানো, মাথা নিচু করে রাস্তার দিকে তাকিয়ে আছে। রাতের ওই সময় ওই নির্জন জায়গায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অদ্ভুত লাগলেও ভাবলাম হয়তো কোনো গাড়ি নষ্ট হয়েছে বা কারোর জন্য অপেক্ষা করছে। আমি পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। আমি তাড়াতাড়ি ব্রেক কষে বাইক থামালাম। লোকটা খুব আস্তে আমার কাছে এসে বলল সামনে একটু এগিয়ে নামিয়ে দিতে। তার গলাটা খুব ঠান্ডা আর ক্লান্ত শোনাচ্ছিল। আমি একটু দ্বিধাবোধ করছিলাম, কিন্তু চারপাশে নির্জনতা দেখে মনে হলো হয়তো সত্যি বিপদে পড়েছে, তাই তাকে পেছনে বসতে বললাম। সে খুব ধীরে বাইকে উঠল। বসার সঙ্গে সঙ্গেই বাইকটা একটু ভারী লাগলো। আমি কিছু না বলে ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। প্রথম 1 মিনিট সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তারপর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। পেছনে বসা লোকটা একদম নড়াচড়া করছে না। সাধারণত কেউ বসলে শরীরের ভারসাম্য বোঝা যায়, কিন্তু সে যেন একেবারে শক্ত হয়ে বসে আছে। আমি সাইড মিররে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কুয়াশার জন্য পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না, শুধু একটা অস্পষ্ট ছায়া। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর সে খুব আস্তে বলল, এখানেই নামিয়ে দিন। আমি রাস্তার ধারে বাইক থামালাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে নামলো না। কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে নেমে রাস্তার পাশের অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। আমার যেহেতু তাড়া ছিল, তাই আমিও কিছু না ভেবে বাইক ঘুরিয়ে সামনে এগোতে লাগলাম। কিন্তু মোটামুটি 30 সেকেন্ড যাওয়ার পর হঠাৎ মনে হলো বাইকটা আবার ভারী হয়ে গেছে, যেন কেউ আবার পেছনে বসেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ আমি নিশ্চিত ছিলাম লোকটা নেমে গেছে। আমি ধীরে ধীরে সাইড মিররের দিকে তাকালাম, কিন্তু মিররে শুধু কুয়াশা আর খালি রাস্তা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবুও পেছনের সিটের ওজনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি গতি বাড়িয়ে দিলাম। ঠান্ডা বাতাসের মধ্যে মনে হচ্ছিল কানের কাছে খুব আস্তে কারোর শ্বাসের শব্দ আসছে। কয়েক সেকেন্ড পর মনে হলো যেন কেউ আমার কাঁধের খুব কাছে বসে আছে, কিন্তু সাহস করে পেছনে তাকানোর মতন অবস্থা ছিল না। আমি শুধু সামনে তাকিয়ে দ্রুত চালাতে লাগলাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ বাইকটা আবার হালকা হয়ে গেল, যেন কেউ নেমে গেছে। আমি থামলাম না। সোজা সামনে একটা অটোওয়ালা যাওয়া দেখে সেখানে গিয়ে বাইক থামালাম। তখন বুঝতে পারলাম আমার হাত কাঁপছে আর শরীর ঠান্ডা হয়ে গেছে।
কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে আবার বাড়ির দিকে রওনা হলাম। পরের দিন সকালে দিনের বেলা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই জায়গাটা খেয়াল করে দেখলাম, যেখানে লোকটাকে তুলেছিলাম সেখানে রাস্তার ধারে কিছু শুকনো ফুল আর আগরবাতির ছাই পড়ে আছে। পাশে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। সেখানে জিজ্ঞেস করতেই দোকানদার বলল, কয়েক মাস আগে ওই জায়গায় রাতের বেলা একজন দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে নাকি অনেকক্ষণ রাস্তার পাশে পড়েছিল, কারণ তখন কুয়াশার জন্য কেউ ঠিকমতো দেখতে পায়নি। তারপর মাঝে মাঝে নাকি ড্রাইভাররা বলে রাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ লিফট দিলে কিছু দূর গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়। কেউ বলে বাইক বা গাড়ি হঠাৎ ভারী হয়ে যায়। কেউ বলে কানের কাছে শ্বাসের শব্দ শুনতে পায়। সেই কথা শোনার পর আমার শরীরটা আবার ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আগের রাতের ঘটনাটা হুবহু একই রকম ছিল। সেই দিন থেকে আমি এখনও ডেলিভারির কাজ করি, কিন্তু যতই প্রয়োজন থাকুক রাত বেশি হলে কল্যাণী হাইওয়ের ওই অংশ দিয়ে একা যেতে চাই না। কারণ সেই রাতের বাইকে হঠাৎ ভারী হয়ে যাওয়া, খালি মিররে শুধু কুয়াশা দেখা আর কানের কাছে অদৃশ্য কারোর শ্বাসের অনুভূতি আজও এতটাই বাস্তব মনে হয়। জানি না এই ঘটনাটা কারো বিশ্বাস হবে কিনা, কিন্তু এরকম অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছে, যেগুলো আমি ভাবতেও পারিনি যে আমার সঙ্গে হতে পারে। এরকম ফুড ডেলিভারি করতে গিয়ে ঘটেছে এমন অনেক ঘটনাই আমার জানা আছে। যদি তোমাদের মনে হয় ঘটনাটা শুনবে, তাহলে অবশ্যই আমি ঘটনাটা দাদাকে লিখে পাঠাবো। তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো দাদা, ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করি। আর তুমি আমাদের এভাবে ঘটনা শুনিয়ে যাও। একদম গো, দারুণ। এরকম ফুড ডেলিভারির ঘটনা অনেক শুনেছ। কল্যাণী হাইওয়ের ঘটনাও আমাদের এই পরিবারে অনেকবার শুনেছ, কিন্তু কল্যাণী হাইওয়েতে ফুড ডেলিভারি বয়ের সঙ্গে ঘটেছে এমন ঘটনা এর আগে হয়তো আসেনি। যাই হোক, আশা করছি তোমাদের ঘটনাটা ভালোই লেগেছে। চলো একদম কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে স্কুল বয় সিদ্ধার্থ, সেকেন্ড কমেন্ট করেছে স্নেহা সিংহ রয়, থার্ড কমেন্ট করেছে রিকা। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে মুসলিমা খাতুন, শিল্পা চ্যাটার্জি, রিঙ্কু দে, মানসী ব্যানার্জি, বাসন্তী মণ্ডল, সুনিতা সর্দার, লক্ষ্মণ সর্দার, কার্তিক মণ্ডল, সুমন্ত দাস, দীপ দাস, সোমা দাস, প্রশান্ত মোদক, কবিতা সরকার, ডিজে ভ্লগার অনিশ, সুস্মিতা শিকারী, চুমকি ঘোষ, সুশান্ত সাহা, মধু লিখেছে দারুণ লাগলো দাদা, আমার নামটা বলবে, আমি গুড্ডু, কেমন আছো, ভালো থেকো, আর আমার মা বাবার নামটা বলো। আমার বাবার নাম শান্তনু, মায়ের নাম মধুমিতা। হ্যালো শান্তনু আঙ্কেল, হ্যালো মধুমিতা ম্যাম। তারপরে কমেন্ট করেছে পৌলমী রয় চৌধুরী, ভাইজান প্রেমিক, ইসমালি কমেডি, অনন্যা ভৌমিক, সাগর আনসারি লিখেছে প্লিজ আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো সাগর। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা চরণ, মিঠুন মিশ্রা, অন্তিম স্যাড মোমেন্ট, রনি শাসমাল, কার্তিক সাহা, শুভশ্রী ব্যানার্জি, সীমা আক্তার, কাকলি প্রামাণিক লিখেছে অমিত ভাই, লিখেছে অমিত ভাই তুমি আমার ঘটনাটা শোনালে না, আমি আসাম থেকে বলছি, একবার নক করো গো, হয়তো আমার চোখে পড়েনি। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, অভিজিৎ মাঝি, বৈষ্ণবী দেবী দাসী লিখেছে রেলওয়ের ঘটনা আমার বরাবর পছন্দের, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে প্রভাস বৈদ্য, লিখেছে অমিত দা তুমি কেমন আছো, অনেকদিন পরে তোমার ভয়েসে গল্প শুনতে চলে এলাম, একটু খুব কাজের চাপে ছিলাম তাই ঠিক মতো সময়ে আসতে পারিনি, কিন্তু দাদা তোমার সবগুলো ঘটনায় শুনে নিতাম পরে, আচ্ছা গো। তারপরে কমেন্ট করেছে মিষ্টি ঘোষ, অঞ্জলি মণ্ডল, আদিবা মিম, মানুষ, সুমিত ঘোষ, তামিম লিখেছে বাংলাদেশ থেকে আমি তামিম, আমি প্রায় 1 বছর ধরে নিয়মিত ঘুমানোর সময় আপনার গল্প শুনি, আর ওই 2 দিন বাদ দিয়ে যেই দিনগুলো তুমি ঘটনা দাও না তখন আমি পুরনো ঘটনাগুলো শুনি একদম। তারপরে কমেন্ট করেছে দেবরাজ পাজা, শিহাব শাফিরউদ্দিন, জবা দেবী, সমীর সরকার, অমিতা ঠাকুর। অমিত চলে এসেছি, তোমার অমিতা কাকিমা, জানি তোমার বলা ঘটনা দারুণ হবেই, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, পটল সাহা, রনি মণ্ডল, কৃষ্ণেন্দু কামিলিয়া, কার্তিক মণ্ডল, মিঠু দত্ত, মলাই চক্রবর্তী লিখেছে অমিত দা কাজে একটু ব্যস্ত ছিলাম বলে আগের এপিসোডের ঘটনাটা কমেন্ট করতে পারিনি, কিন্তু আমি ঘটনা মিস করি না, আর ট্রেনের ঘটনা তো অসাধারণ লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, জয়শ্রী, রেখা পাসমান, বিকি বাগচি, শান্তনু ভট্টাচার্য। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে
নতুন কোনো ঘটনা নিয়ে।